আসসালামু আলাইকুম। আমন্ত্রণ করছি আমি মেহনাজ ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে ঠিক একদিন পরে নতুন একটি ডেইলি ব্লগ দেখার জন্য। আশা রাখছি আমার প্রিয় আপু আন্টিরা যে যেখান থেকে বসে আমাকে দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আবার গেঞ্জিটা উপরে উঠেছিল, উনি তো নিচে নামাতে পারে না, তো গেঞ্জিটা নামিয়ে ঠিক করে দিলাম। উনি নামাজ পড়ছে। এই কাজটা কখনো কখনো আমার ওয়াসিফ করে, কখনো আমি করে দেই, কখনো আপনাদের ভাইয়া করে দেয়। কিচেনে চলে আসলাম আর এখন লবণের জারগুলিতে লবণ উঠিয়ে নিলাম। তো একটা তো কিচেনেই থাকে আর একটা টেবিলের উপরে নিয়ে আসলাম। আব্বা আজ পান্তা ভাত খাবে, পান্তা ভাত খাবে উস্তে ভাজির সাথে। তো সকালবেলা উঠেই আগে উস্তে ভাজি করে দিয়েছি, তো পানি বেশি হয়ে গেছে, একটু পানি নামিয়ে নিল। আব্বাকে খেতে দিয়ে আমি এখন অন্য কাজগুলো করে নিচ্ছি। কিছু বাজার রাত্রেবেলা এনেছিল, রাত্রে অধিকাংশ বাজার আনলে সেগুলো আর আমার উঠাতে ইচ্ছা করে না। সারাদিনই তো ননস্টপ কাজ করতে থাকি, আর এই কাজ করার কারণে রাতের বেলা আমার শরীরে একদমই কোনো শক্তি থাকে না, এনার্জি পাই না, মনে হয় যেন সকাল থেকে শুরু করব। তো সেভাবে করেই আমি আলুগুলো ঝুড়িতে ঢেলে নিলাম, আর সাথে ছিল রসুন, সেটাও আমি ঢেলে নিলাম। পাশাপাশি কিন্তু অন্যান্য বাজারও ছিল, সেগুলো আমি গুছিয়ে নিয়েছি। আর এখন আবারও রান্নাঘরে চলে এসেছি। তেলের বোতলে তেল নাই, তাই রান্না করার জন্য তেলের বোতলে তেল ঢেলে নিলাম। এখন বোতল দুইটাকে মুছে আমি রেখে দিলাম। দুপুরের জন্য কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি। তো আব্বার দিক থেকে সকালবেলার খাবার খাওয়া হয়ে গেছে, ওনাকে ওষুধ দিয়েছি, ওষুধ খেয়েছে। এখন আমি চোখের ড্রপ দিয়ে দিচ্ছি। তো প্রথমেই মনে করিয়ে দিচ্ছি, যারা আমার আজকের এই ব্লগটি দেখা শুরু করেছেন, আজকের ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু দেখে নিতে পারেন। আপনাদের একটা লাইকই কিন্তু আমার এই ব্লগগুলিকে আরও অনেক আপু আন্টিদের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যারা প্রথমবারের মতো আমার এই চ্যানেলটি ভিজিট করছেন আর আজই প্রথমবার এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখছেন, আপনাদের কাছে অনুরোধ করছি যে এই ধরনের নিত্য নতুন লাইফস্টাইল ব্লগ যদি ভালো লেগে যায় আর প্রতিনিয়ত যদি পেতে চান, তাহলে আমাকে সাপোর্ট করতে পারেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিতে হবে। নোটিফিকেশনে ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে নিত্য নতুন লাইফস্টাইল ব্লগ, ডেইলি ব্লগ, ফ্যামিলি ব্লগগুলো পৌঁছে যাবে। চাইলেই আপনি আপনার সুবিধা মতো সময় সেগুলো দেখে নিতে পারেন। আব্বাকে ড্রপ দিয়ে ভাতটা একটু দেখে নিলাম। ওপাশ থেকে কিন্তু চুলায় 2টা বেগুন পুড়িয়ে নিয়েছি। আর এদিক থেকে কিন্তু আমার ননদ এসেছে, খালা শাশুড়ির মেয়ে। তো ও এসেছে আব্বাকে দেখতে যে আব্বার শরীর কেমন। ও তো ঢাকাতেই চাকরি করে এখন। তো আসার সাথে সাথে আমি ওকে ঠান্ডা পানি দিলাম, আর ও আইসক্রিম নিয়ে এসেছে। তো এখন চিন্তা করছি যে মূল রান্নাবান্নার যাওয়ার আগে সবাইকে একটু আইসক্রিম দিয়ে দিই, কারণ যে পরিমাণ গরম পড়েছে, এত বেশি গরম কিছুই যেন আর ভালো লাগে না, শরীরটা এত বেশি দুর্বল লাগে তার বলার মতো না। আমি আজকের ব্লগের যখন ভয়েস ওভার করছি তখন আমার মাথা টেনে উঠাতে পারছি না, 2 পা কাঁপাকাঁপি করছে, কোমর ব্যথা করছে, মাথাটাও খুব যন্ত্রণা করছে, আসলে খুবই খারাপ লাগছে। এরপরও আমি আমার ব্লগগুলো কন্টিনিউয়াসলি একদিন পর একদিন দেওয়ার চেষ্টা করছি। যাই হোক, আজ ছিল শুক্রবার, জুম্মা মোবারক। তো আমার ছেলেটা আর ওর বাবা নামাজে চলে গেল। এদিক থেকে কিন্তু রূপা যে আইসক্রিমটা এনেছে সেটা আমি সবাইকেই বাটিতে করে দিয়ে দিচ্ছি। আমার কাজের আপাও কাজ করতে চলে এসেছে। তো কাজের আপাকে বললাম যে আইসক্রিমটা খান, এত বেশি গরম পড়েছে, খেয়ে ঠান্ডা হয়ে তারপরে আমাকে বাকি কাজগুলো করে গুছিয়ে দিয়ে যাবেন। তো আপাও আইসক্রিম খেতে বসলো। আর এদিক থেকে কিন্তু আমি, রূপা আর সুভাও আইসক্রিম খেয়ে তারপরে আমি আমার কাজে চলে এসেছি। তো মুরগি কেটে দিয়েছে কাজের আপা। আজ হচ্ছে যে ব্রয়লার যে মুরগিটা সেটা রান্না করব। তো আগেরও একটা মুরগি ছিল, সেটাও আমি বের করে দিয়েছি। আপাকে বললাম যে 2টা মুরগি কেটে দেন, তো 2টা মুরগি কেটে দিয়েছে। তো সলিড যে পিসগুলো থাকে সেটা আমি রেখে দিব, সেটা কোনো একদিন হয়তো বা বাচ্চাদের টিফিনে বা আমাদের রাতের যে স্যুপের সাথে যে আমি চিকেনটা ফ্রাই করি তখন করে নিতে পারবো। আর বাকি মুরগিটা আজকের দুপুরের জন্য আমি রান্না করে নিব। তো এই যে আমাকে দেখে কাজের আপা বলছে, আপা পেঁয়াজগুলো ধুয়ে দেন সুন্দর করে। তো উনি কেটে কুচি করে দিবে। এই যে আমি পেঁয়াজগুলো ধুয়ে দিলাম।
বরাবরই কিন্তু আমি এমনটাই করি, অনেক কাজই আপনাদের সাথে শেয়ার করি, অনেক কাজই করি না। তো এই যে মুরগিটাকে এখন ধুয়ে নেওয়ার জন্য ভালো করে আগে আমি পানি দিয়ে তারপরে এখানে যে রক্ত পানিটা আসে সেটা আমি ভালো করে ধুবো। আর বরাবরই আমি মুরগি, যে কোনো ধরনের মাছ মুরগি আমি মোটা দানার লবণ দিয়ে ধুতে পছন্দ করি, সাথে ভিনেগারও দিই যাতে করে গন্ধটা না আসে। আর আজকের ব্রয়লার মুরগিটা আমি একটু অন্যরকমভাবে রান্না করব। আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করলে মনে হয় যেন গরু মাংসটাই রান্না করেছি। তো একটা একটা পিস করে আমি একদম বেছে বেছে তারপরে হচ্ছে গিয়ে আমি মুরগিটাকে ধুয়ে নিচ্ছি। তো এরকমভাবে কয়েকবার পরিষ্কার করে নেওয়ার পরে একদম ফাইনালি গিয়ে হচ্ছে আমি লবণ দিয়ে আর ভিনেগার দিয়ে খেচে খেচে কষলিয়ে তারপরে আরও যে বিজলা যে পানিটা থাকে মুরগির ভেতরে সেটা ফেলে দিয়ে তারপরে আমি ফাইনালি সুন্দর করে কয়েকটা ধোয়া দিয়ে সাদা পানি বের না হওয়া পর্যন্ত আমি মুরগিটাকে এভাবে পরিষ্কার করে নেব। তো এই যে দেখতে পেয়েছেন বলে কিন্তু আমি মোটা দানার লবণ দিয়ে দিয়েছি আর ভিনেগার দিয়ে কষলিয়ে মুরগিটাকে ভালো করে ধুবো। ওদিক থেকে আবার রসুন কুচি করে সেটাকে আবার ঝেড়ে খোসা ফেলে দিচ্ছে, কারণ হচ্ছে ওই রসুনটা আমি পেস্ট করব। পেঁয়াজও কেটে দিয়েছে। এই তো দুপুরবেলা রান্নাবান্নার জন্য কিন্তু আমি আমার কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আর তাছাড়া কিন্তু পাশাপাশি অফ ক্যামেরায় আমি অন্য অন্য রান্নাবান্নাগুলোও করে নিচ্ছি। এই তো এই যে লবণ দিয়ে খেঁচার পরে গোলাপি কালারের যে বিজলা পানিটা বের হলো, ময়লা পানিটা, এটাতেই মূলত গন্ধ করে। আর এই পানিটা চলে যাওয়ার পরে কিন্তু মুরগিটাকে ভালো করে ধুয়ে নিলে আর তেমন কোনো গন্ধ থাকে না। আর বরাবরই ব্রয়লার মুরগিটা রান্না করার আগে আমি একটু ভেজে নিতে পছন্দ করি। ভেজে নিলেও মনে হয় যেন গন্ধটা একটু কম লাগে, আর তাছাড়া মাংসটাও শক্ত থাকে। তো বেছে বেছে এখন হচ্ছে যে ফাইনাল ধোয়া দিয়ে আমি মুরগিটাকে এই যে উঠিয়ে নিচ্ছি। আর মুরগিটা আমার ধোয়া হয়ে গেছে। এভাবে মুরগিটা ধুয়ে নেওয়ার পরে কিন্তু আর কোনো বিজলা ভাবই থাকে না। আর আজ আপনাদেরকে বলেছি যে মুরগির মাংসটাকে আমি গরু মাংসের মতো করে রান্না করব, সত্যিও তাই। তো এখানে হচ্ছে যে আমি লবণ হলুদ মাখিয়ে তারপরে মুরগিটাকে আমি তেলের উপর একটু ভেজে নিব। এভাবে করে ভেজে নিলে মাংসটা একটু শক্ত থাকে আর গন্ধটাও মনে হয় একটু কম নাকে লাগে। তো যাই হোক, মুরগিটাকে ভাজতে দিয়ে এখন আমার যে কাজের আপা যে জিনিসপত্রগুলো একটু নোংরা করে রেখেছিল সেগুলো আমি সাবান দিয়ে মেজে ধুয়ে পরিষ্কার করে নেব। আজ কয়েকদিন থেকে আমার শরীরটা বেশ খারাপ লাগছে আসলে। তো যখন ভয়েস ওভার করতে বসেছি তখন কিন্তু আমার বাসার চারিপাশে প্রচুর পাখি ডাকে। পাখির কিচিরমিচির ডাক তো ভয়েসের ভিতরে আসে, সেটা শুনতে খারাপ লাগে না। আর আশেপাশে যদি মানুষের সাউন্ড বা গাড়ি ঘোড়ার সাউন্ড আসে সেটা শুনতে কিন্তু বেশ খারাপ লাগে। তার ভিতরে আবার কিন্তু মাঝে কাকও ডাকছে। তো যাই হোক, এই আওয়াজগুলো চলে আসলে আপনারা প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর তাছাড়া আমি কিন্তু আপনাদের মাঝে নিয়মিতই ব্লগ দেওয়ার চেষ্টা করছি। কারণটা হচ্ছে যে মনে প্রাণে আমি বিশ্বাস করি যে পরিশ্রম কখনো বিফলে যায় না। পরিশ্রম এবং ধৈর্য সবসময় কিন্তু সফলতা নিয়ে আসে। তা আজ যতই আমার শরীর খারাপ থাকুক না কেন, আর ধৈর্য সহকারে যদি আমি পরিশ্রমটা করে যেতে পারি তাহলে একদিন না একদিন এর ফল নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে দিবেন। তো সেই আশা ভরসাকে সঙ্গী করেই কিন্তু আমি প্রতিনিয়ত যতই শরীর খারাপ হোক না কেন, যতই আমার শরীর ম্যাজম্যাজ করুক না কেন, পা চলতে চাক না কেন, কণ্ঠ থেমে যাক না কেন, আমি কিন্তু রেগুলারই আপনাদের মাঝে কানেক্ট থাকার চেষ্টা করছি। তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমি শুকনো মরিচগুলোকে কেটে এখন বিচিটা ছাড়িয়ে নিচ্ছি। এই বিচিগুলো কিন্তু যতদূর সম্ভব চেষ্টা করবেন যে এটা যেন খাবারের ভিতরে না যায়। এই শুকনো মরিচের এই বিচিগুলো পেটে গেলে কিন্তু পেট ব্যথা করে। আর তাছাড়া শুকনো মরিচ জিনিসটা তো আসলে অতটা ভালো না, যত অ্যাসিডিটি যত গ্যাসের মূল কারণও কিন্তু এইটা। তো যাই হোক, এই যে দেখেন এখানে আমি কাটা পেঁয়াজের সাথে গোটা জিরা আর শুকনো মরিচ দিয়ে তারপরে দারচিনি এলাচ তেজপাতা দিয়ে কিন্তু ভেজে নিয়েছি তেলের ভিতরে। আর তার ভিতরে আমি যে মশলাগুলো, মাংস রান্নার যে রেগুলার মশলাগুলো থাকে সেটা একটা বাটিতে পানির ভিতরে গুলিয়ে দিয়ে তারপরে আমি এভাবে করে কষিয়ে নিচ্ছিলাম মশলাটাকে। এদিক থেকে একটুখানি দেখতে এসেছি যে আমার ননদ আর বাচ্চারা কি করছে। ওয়াসিফ নামাজ পড়ে চলে এসেছে, তারা এখন উনো কার্ড খেলছে।
আমার রান্নাটাও হয়ে গিয়েছে। তো আমি ওদেরকে বলে আসলাম যে আমি জাস্ট একটু গোসল করে 4 রাকাত নামাজ পড়ে তোমাদেরকে খাবারটা দিয়ে দিব। তো বলল যে ঠিক আছে যান। এখন গোসল নামাজ সব কমপ্লিট করে এসে আমি টেবিলে খাবার দিয়ে দিয়েছি। এখানে ছিল কুমড়া শাক ভাজি, মুরগির মাংস, এখানে মহাশোল মাছের 2টা ফ্রাই ছিল, আর বেগুন পোড়ানো ভর্তা ছিল, টমেটোর সালাদ ছিল, ছোটো মাছের চচ্চড়ি ছিল, আর সকালবেলা জুস্তে ভাজিটা করেছি আব্বার জন্য, সেটাও এখানে রেখেছিলাম। এই ছিল আমাদের আজকের দুপুরবেলার খাবার দাবারের আয়োজন। তো সবাই এখন যে যেখানে জায়গা পেয়েছে, যেহেতু দুপুরবেলা সবারই ক্ষুধা পেয়েছে, সে সেখানে বসে গেছে। তো টেবিলে আমি, আমার শ্বশুর, ননদ আর সুভা বসেছি। ওয়াসিফ আর ওয়াসিফের বাবা সোফার উপরে বসেছে। মানে আমার তো বাসায় স্পেস খুবই কম, তো যতটুকু যে জায়গা থাকে সে সেখানে সোফা দিয়ে, চেয়ার টেবিল দিয়ে আমরা বসে বসে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি। একজনের থেকে দুজন মানুষ বেশি আসলেই কিন্তু আমার এই বাসাটায় নড়তে চড়তে অনেক সমস্যা হয়। মনে হয় যেন ঠিকমতো মেহমানদারি করতে পারি না, তাছাড়া মেহমানদারও সমস্যা। যাই হোক, বিকালবেলা আমি একটু চা বানিয়ে নিয়েছি। বিকাল না, একদমই দুপুরবেলা খাওয়ার সাথে সাথেই আপনাদের ভাইয়া বাসায় থাকলেই বলবে তাকে খাবারের পরপরই চা দিতে হবে। তো কী আর করব, যতই শরীর টায়ার্ড লাগুক না কেন, তো সেটার বলার কোনো উপায় নাই। আর এই দিন আমার সারাদিন কাজ করার পরে এত বেশি কোমর ব্যথা করছিল, আমি মনে হচ্ছিল যে দাঁড়াতেই পারছিলাম না। তারপরও সেই চাটা বানিয়ে এনে সবাইকে দিলাম। এরপরে একটু ছোলা ভুনা করেছিলাম, তো ছোলা ভুনাটা আমি আর আমার জামাই নিলাম, উপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো আমার মেয়েকে ওর বাবা বলল যে একটু খিরাই ছিলে এনে দাও। মেয়ে 3টা খিরাই ছিলে এনে আমাকে আর ওর বাবাকে দিয়েছে। আমরা এখন ছোলার সাথে সেটা খাচ্ছি। আর আমার শ্বশুর আর 2 বাচ্চাকে দিয়েছিলাম এই যে জর্দা সেমাইটা। রূপা অবশ্য চা খেয়েই চলে গিয়েছে। ও যেহেতু চাকরি করে, এখন আর অত বেশি থাকতে পারে না। তো যেহেতু শুক্রবার ছিল, শনিবারে ওর নাকি কিছু কাজ রয়েছে, সে কারণে ও চলে গেল। আর ও চলে যাওয়ার পরে আমরা বাকি সবাই বিকালের নাস্তাটা করে নিচ্ছিলাম। এই ছিল আমার আজকের ব্লগ থেকে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।